হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করছিলাম। রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্নবিদ্যা 2025 গণিত পাঠ সলভ করছি আমরা। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 19 নম্বর মডেল কোশ্চেন পেপার সলভ করব। 21টা মডেল কোশ্চেন পেপার আছে, তার মধ্যে 18টা মডেল কোশ্চেন পেপার আমাদের অলরেডি সলভ করা হয়ে গেছে। অবশিষ্ট পড়ে আছে আজকের পড়া দুটো মডেল কোশ্চেন পেপার সলভ করলেই রায় ও মার্টিনের যে 21টা মডেল কোশ্চেন পেপার আছে প্রত্যেকটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া আমাদের ক্লাস 10-এর বইয়ের সমস্ত সমাধান করা আছে, আমাদের প্লেলিস্টে যাবে। চ্যাপ্টার ওয়াইজ সমস্ত পার্টের প্রত্যেকটা চ্যাপ্টারের সমাধান করা আছে, সমস্ত অঙ্কের শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন, সমস্ত কিছু। ক্লাস 9 to 12ও বেশিরভাগ পার্টেরই আমাদের সলভ করা আছে। প্লেলিস্ট থেকে তোমরা সমস্ত অঙ্ক পেয়ে যাবে, যা প্রবলেম হবে। এছাড়া এবার এই মডেল কোশ্চেন পেপার সলভের পর আমরা দেখবে রায় মার্টিনের বইয়ের কোশ্চেন পেপারে মাধ্যমিকের কয়েক বছরের কোশ্চেন আছে, সেগুলো আমরা সলভ করে দেবো, ঠিক আছে। সেগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট। আমরা 90 নম্বরের রিটেন এক্সামের মধ্যে যে 36 নম্বর শর্ট কোশ্চেন আছে 1 নম্বর এবং 2 নম্বর মিলে, প্রথমত সেগুলো সলভ করে দিচ্ছি প্রত্যেকটা পেজের, তারপর আমরা অন্যান্য অঙ্কও সলভ করে দেবো। তাহলে আজকের ক্লাস শুরু করছি। মডেল কোশ্চেন পেপার 19 সলভ করছি আমরা, পেজ নাম্বার 598, 598 পাতার। একের দাগের একেরটা কী বলেছে দেখো। একের দাগের একেরটা বলেছে একটি মেশিনের মূল্য 10% হারে কমতে থাকে, যদি বর্তমান মূল্য 3000 টাকা হয় 2 বছর পরে মূল্য কত হবে। দেখো, বর্তমান মূল্য 3000 টাকা, 2 বছর পরে মূল্য কমতে থাকে মানে 1 মাইনাস হয়ে যাবে। 10% হারে কমছে, তাহলে 3 বছর পর এত টাকা হবে, ঠিক আছে। হয়ে যাচ্ছে 3000 ইন্টু 1 মাইনাস 10% হারে 2 বছর পর, 3 বছর পর নয় 2 বছর পর বলেছে। 10% হারে কমতে থাকে, যদি বর্তমান মূল্য 3000 টাকা হয় তাহলে 10% হারে 2 বছর, এখানে 3-এর জায়গায় 2 হয়ে যাবে। এইটা কেটে গেল, তাহলে 3000 ইন্টু 1 মাইনাস 1/10 তার স্কোয়ার এত টাকা। তাহলে এটা হয়ে যাচ্ছে 3000। 1 থেকে 1/10 বিয়োগ করলে 10 লসাগু, 10 মাইনাস 1 9/10 হয়ে যাচ্ছে, 9/10 স্কোয়ার এত টাকা ইজ ইকুয়াল টু 3000 ইন্টু 9/10 ইন্টু 9/10 এত টাকা। 0 0 0 0 কেটে গেল। 9 9 81, 81কে 3 দিয়ে গুণ করলে 3 1 3, 3 8 24, 2430 টাকা আসছে। দেখো 2430 কোন অপশানে আছে? অপশান বিতে আছে, তাহলে অপশান বি সঠিক উত্তর। অপশান বি 2430 টাকা। দুইয়েরটা কি বলেছে? দুইয়ের অঙ্ক বলেছে যে x মাইনাস 2 তার স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই তার স্কোয়ার। এখানে আছে x মাইনাস 2 তার স্কোয়ার প্লাস x প্লাস ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু 0। কয়েকটি কিছু বর্গের সমষ্টি যদি 0 হয় তারা পৃথক পৃথকভাবে 0 হবে। তার মানে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তার মানে এইটাও 0, তাহলে x সমান 2 হয়ে যাচ্ছে। আর x প্লাস ওয়াইও 0 হবে, তার মানে x ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই, তার মানে y এর ভ্যালু মাইনাস x এর মান 2, তাহলে y ইজ ইকুয়াল টু মাইনাস 2, তাহলে x ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু মাইনাস 2, এটা আসছে। তাহলে বলছে y এর মান হয়ে যাচ্ছে মাইনাস 2, y এর মান হয়ে যাচ্ছে মাইনাস 2, অপশান বিতে আছে, তাহলে এটা বি মাইনাস 2। 3-এরটা দেখো। 3-এরটা বলেছে যে 6 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করছে, কেন্দ্রদ্বয় দূরত্ব। আমরা জানি, বলেছি এর আগেও হয়েছে যে অন্তঃস্পর্শ করলে দুটো বৃত্ত তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হয় ব্যাসার্ধের বিয়োগফল, আর বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হয় তাদের ব্যাসার্ধের যোগফল। অন্তঃস্পর্শ কীরকম? অন্তঃস্পর্শ এইটা হচ্ছে অন্তঃস্পর্শ এইরকম। এবার এর কেন্দ্র ধরো, বড় বৃত্তের কেন্দ্র যদি এইরকম হয়, ছোট বৃত্তের কেন্দ্র যদি এই জায়গায় থাকে, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এই জায়গাটা, এই ডিস্টেন্সটা, তাহলে পুরোটা থেকে এইটা বিয়োগ করলেই আসছে। তাহলে 6 মাইনাস 3, 6 সেমি মাইনাস 3 সেমি, 3 সেমি উত্তর হবে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। অপশান সিতে আছে 3 সেমি, তাহলে অপশান সি এটা হয়ে যাচ্ছে 3 সেমি। 4-এরটা কি বলেছে? 4 অঙ্ক বলা আছে cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2 হলে, এবং বলা আছে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তবে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 15 থিটার মান কত হবে? এটা সহজ অঙ্ক আছে, দেখো। এখানে বলেছে cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2, বা এটা হয়ে যাবে cos থিটা, sec মানে 1/cos, ঠিক আছে, sec মানে 1/cos, বা এটা cos থিটা লসাগু, এটা হয়ে যাচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা যদি কোণাকুণি গুণ করে নিই, cos স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 cos থিটা হয়ে যাচ্ছে, বা cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা
cos থিটা মাইনাস 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। অতএব cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে cos থিটা সমান 1 হয়ে যাচ্ছে। cos থিটা সমান 1, তাহলে sec থিটা সমান কী হবে? sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই 1 ইজ ইকুয়াল টু sec থিটার মান 1 চলে আসছে। তাহলে এই যে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 15 থিটা, তার মানে cos থিটার পাওয়ারে 11 প্লাস sec থিটার পাওয়ারে 15। cos থিটার মান 1 টু দি পাওয়ার 11, sec থিটার মান 1 টু দি পাওয়ার 15। 1 টু দি পাওয়ার 11 1ই হবে, 1 টু দি পাওয়ার 15 1ই হবে, 1-এর পাওয়ারে যাই হোক সেটা 1 হয়। তাহলে 1 প্লাস 1 2 অ্যান্সার আসছে। তাহলে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 15 থিটা, এর মান হয়ে যাচ্ছে 2। অপশান সিতে আছে, অপশান সিতে আছে 2, তাহলে অপশান সি 2। 5-এরটা দেখো, অপশান সি 2 অ্যান্সার আসছে। ঠিক আছে, নেক্সট বলেছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের শঙ্কু কেটে নেওয়া যাবে? নিরেট শঙ্কু, তাহলে নিরেট অর্ধগোলক যদি এইটা হয়ে যায়, এইরকম যদি নিরেট অর্ধগোলক হয়ে যায়, এটা নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ আর ব্যাসার্ধ বলেছে, আর এইটা যদি আর হয় এইটাও আর হবে। চিত্রটা আমাদের ঠিকঠাক হয়নি, চিত্রটা দেখো এইরকম হতো, এইরকম, এইখান থেকে এইটা আর হলে এইদিকেও আর, দুদিকে সমান হবে গোলক যেহেতু। ঠিক আছে, আচ্ছা এইটা থেকে যদি শঙ্কু কেটে নেওয়া হয়, শঙ্কু কেটে নিলে সেই শঙ্কু সর্বাধিক শঙ্কু যেটা কাটা যাবে নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক নিরেট শঙ্কু এইটা কাটা যাবে, এইটা, যার ভূমি হবে এইটা এবং ভূমির ব্যাসার্ধ আর হবে এবং উচ্চতা এইচ হবে। ঠিক আছে, তাহলে তার কি চেয়েছে? সেই শঙ্কুর আয়তন চেয়েছে। এখানে শঙ্কুর এইচ ইজ ইকুয়াল টু আর হয়ে যাবে, শঙ্কুর উচ্চতাটাও ব্যাসার্ধ হয়ে যাবে, ব্যাসার্ধের সমান হবে উচ্চতাটা, তাহলে তার আয়তন হয়ে যাবে 1/3 শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই আর স্কোয়ার, এখানে এইচের মানও আর, এত ঘন একক, তাহলে 1/3 পাই আর কিউব ঘন একক, 1/3 পাই আর কিউব ঘন একক আসছে। অপশান ডিতে আছে 1/3 পাই আর কিউব ঘন একক, অপশান ডি। ঠিক আছে, তাহলে যে সর্বাধিক শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন হয়ে যাচ্ছে 1/3 পাই আর কিউব ঘন একক, অপশান ডি। 1/3 পাই আর কিউব ঘন একক। ঠিক আছে, এইটা আসছে। নেক্সট দেখো এবার কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি দেওয়া আছে, তাদের শ্রেণী দৈর্ঘ্য চেয়েছে। আচ্ছা, শ্রেণীগুলি যে দেওয়া আছে দেওয়া আছে 1 থেকে 10, 11 থেকে 20, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, এটা শ্রেণী দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে শ্রেণীর সীমানা যেটা হবে নিম্ন সীমানা আর ঊর্ধ্ব সীমানা, নিম্ন সীমানা হয়ে যাবে এইটা তো ইকুয়াল নয়, এটা ইকুয়াল করতে হবে। নিম্ন সীমানা হয়ে যাবে 0.5 আর ঊর্ধ্ব সীমানা 10.5, এইটা হয়ে যাবে 10.5 থেকে এইটা হয়ে যাবে 20.5, এইটা হয়ে যাবে 20.5 থেকে এইটা হয়ে যাবে 30.5, এইটা আবার 0.5 কমবে, তাহলে এটা হয়ে যাবে 30.5 থেকে 40.5, এইটা হয়ে যাবে 40.5 থেকে এটা 50.5। ঠিক আছে, এইটা হবে। তাহলে এখানে শ্রেণী দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 10, এইটা হিসেব করলে কিন্তু নয়, কিন্তু এটা হিসেব করলে হবে না, এইটা হিসেব করতে হবে। ঠিক আছে, যেখানে দেখা যাবে যে এর শেষটা এর শুরুটা ম্যাচ করছে সেখান থেকে শ্রেণী দৈর্ঘ্যটা বেরোবে। এখানে শ্রেণী দৈর্ঘ্য 10 হবে, অপশান ডিতে আছে, অপশান ডি 6টা, অপশান ডি 10 শ্রেণী দৈর্ঘ্য আসছে 10। নেক্সট দেখো 1-এর দাগের কমপ্লিট হলো, এবার 2-এর দাগে শুরু করবো। দুইয়ের দাগের অঙ্ক বলে দিয়েছে শূন্যস্থান পূরণ করা। 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার। বার্ষিক সরল সুদের হার 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা। সুদ আসল 198 টাকা, তার মধ্যে আসল 180 টাকা। সুদ আসল 198 টাকা, তার মধ্যে আসল 180 টাকা, তার মানে সুদ কত হচ্ছে 80 টাকা, এই 18 টাকা। সুদের হার চেয়েছে, আমরা সুদের হার ধরে নিচ্ছি আর, তাহলে 18 =
আসল হচ্ছে 180, পি আর টি হচ্ছে 1 বছরের জন্য বাই 100, তাহলে আর কত হবে? আর হবে 18 ইন্টু 100 বাই 180। এই শূন্য কেটে গেল, 18 কেটে গেল, তাহলে আর ইজিক্যাল টু 10, সুদের হার 10% আসছে, সুদের হার চলে আসছে 10%। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার এখানে শূন্যস্থানে হয়ে যাবে, বার্ষিক সরল সুদের হার 2 এর দাগের 1 10%। দুইয়েরটা কী বলেছে? 1/a 1/b 1/c 1/x সমানুপাতি হলে তাহলে x এর মান, তাহলে 1/a বাই 1/b ইজ ইকুয়াল টু 1/c বাই 1/x, এরা সমানুপাত x এর মান। তাহলে এটা হয়ে যাবে, অতএব এটা 1/a ইন্টু b বাই 1 ইজ ইকুয়াল টু 1/c ইন্টু x বাই 1, তাহলে b বাই a ইজ ইকুয়াল টু x বাই c, তাহলে হয়ে যাচ্ছে ax ইজ ইকুয়াল টু bc, তাহলে x ইজ ইকুয়াল টু bc বাই a, x এর মান আসছে bc বাই a। শূন্যস্থানে bc বাই a। 3 দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর ড্যাশ অনুপাতের সমান। দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়। এই ধরনের একটা প্রয়োগ তোমাদের আছে, অনুশীলনের প্রয়োগ, এটা একবার প্রয়োগ এসেও ছিল মাধ্যমিকে। ঠিক আছে, দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে, তাহলে এখানে হবে বর্গের, এখানে হয়ে যাবে বর্গের অনুপাতের সঙ্গে সমান। ঠিক আছে, এই ধরনের একটা প্রয়োগ এসেও ছিল তোমাদের। এরপরে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণগুলির মধ্যে একটি কোণ 30 ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজ এইটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা 90 ডিগ্রি, মানে বাকি এইটার সমষ্টি 90 ডিগ্রি এই দুটো কোণের, তার মধ্যে যদি এইটা 30 ডিগ্রি হয়ে যায় তাহলে এর মানটা কত হবে? নিশ্চয়ই 60 ডিগ্রি হবে তবে ত্রিভুজের, কারণ ত্রিভুজের তিনটে কোণের মান 180, এটা 90, এটা 30, তাহলে 90 আর 30 120, তাহলে 180 থেকে 120 এগুলো 60 হয়ে যাচ্ছে। অন্য কোণটার মান কি বলেছে? অন্য কোণের অপর সূক্ষ্মকোণটির মান চেয়েছে, তাই তো, ষষ্ঠিক পদ্ধতিতে মানে ডিগ্রিতে, তাহলে 60 ডিগ্রি হয়ে যাবে। 4 5 5-এর বলে দিয়েছে একটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত, লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত, একটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত এত উচ্চতা, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, একটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের, আচ্ছা চোঙের ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে। আচ্ছা, চোঙের অঙ্ক আছে, দেখো এখানে দিয়েছে কি বের করতে হবে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, এখানে ব্যাসার্ধের অনুপাত 3:2, তাহলে আমরা ব্যাসার্ধ ধরছি 3r আর 2r। ঠিক আছে, ব্যাসার্ধ 3r 2r ধরলাম। আচ্ছা, আর আমরা ধরে নিচ্ছি এখানে উচ্চতা 3h আর 5h, 3:5 আছে, 3h একক 5h একক, আর ব্যাসার্ধ 3r একক 2r একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল 2πrh। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল 2πrh, বক্রতল বা পার্শ্বতল, তাহলে এখানে হয়ে যাচ্ছে প্রথমটার ক্ষেত্রে 2πr এর মান 3, h এর মান 3h, আর এইটা হয়ে যাচ্ছে 2π 2r ইন্টু এইটা হয়ে যাচ্ছে 5h, তাহলে আমরা 2πrh যদি তুলে দিই, এখানে পড়ে থাকছে 9 2πrh তুলে দিচ্ছি 10, তাহলে 9:10 এখানে আসছে, 9:10 অ্যান্সার আসছে। ঠিক আছে, শূন্যস্থানে হয়ে যাচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5-এরটা, এটা আসছে 9:10। 6 কি বলেছে? 6 বলে দিয়েছে যে একটা পরিসংখ্যা বিভাজন দিয়েছে, পরিসংখ্যা বিভাজনে যৌগিক গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান সমাপতিত হয়ে এলে, যদি সমাপতিত হয়ে যায়, উক্ত, এটা রাশিবিজ্ঞানে করেছো তোমরা, যে বিভাজনে যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান সমাপতিত হলে উক্ত বিভাজনটি কি হয়? উক্ত বিভাজনটি হয়ে যায় প্রতিসম হয়ে যায়। ঠিক আছে, উক্ত বিভাজনটি তিনটে মান সমাপতিত হয়ে গেলে, এটা শূন্যস্থান পূরণ কমপ্লিট হলো। এবার দেখো 3-এর দাগের আছে সত্য মিথ্যা, 3-এর দাগের সত্য মিথ্যা শুরু করবো। একটি অংশীদারি ব্যবসায় আনোয়ার, অমল ও ডেভিডের নিয়োজিত মূলধন অনুপাত 3:2:5, তাদের মধ্যে লাভ্যাংশ বণ্টিত হবে
আচ্ছা, যদি আদার্স কিছু কন্ডিশন যেহেতু দেওয়া নেই, আনোয়ার অমল ডেভিডের নিয়োজিত মূলধন অনুপাত যেহেতু বলা আছে 3:2:5, তাহলে মূলধন অনুপাতই লাভ্যাংশটা হবে। লাভ্যাংশ হওয়া উচিত 3:2:5, কিন্তু এখানে বলা আছে 5:2:3, কেন ঘুরিয়ে দেওয়া আছে, তাহলে ওটা তো হবে না, যে মূলধন অনুপাতেই লাভ্যাংশ বণ্টিত হয়। তাহলে যেহেতু অন্য বলে দিয়েছে লাভ্যাংশের অনুপাত, তাহলে সেটা হবে না, সেটা মানে লাভ্যাংশ অনুপাতও এইটাই বলা উচিত ছিল, কিন্তু ও বলেছে 5:2:3, তাহলে মিথ্যা হবে। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডটা দিয়েছে সকল অনুবন্ধীকরণেই করনির্দেশক উৎপাদক, এটা সত্য হবে, সকল অনুবন্ধীকরণেই করনির্দেশক উৎপাদক, এটা সত্য। আচ্ছা, তিনেরটা দেখো, তিনেরটা বলা আছে এরপর একটি বৃত্তের জ্যায়ের সংখ্যা সসীম। সসীম মানে গোনা যাবে এরকম একটা, কিন্তু একটি বৃত্তের যে এই যে একটা বিন্দুগামী যায়, এখান থেকেই অনেক জ্যা হতে পারে, বহু জ্যা হতে পারে, তার উপর বৃত্তের কতগুলো বিন্দু দিয়ে কত অসংখ্য জ্যা হয়ে যেতে পারে। ঠিক আছে। তাহলে যে তথ্য দেওয়া আছে যে সসীম, এটা যে বৃত্তের যে জ্যা সংখ্যা হয় সেটা সসীম দেওয়া আছে, এটা অসীম হবে। ঠিক আছে, তাহলে মিথ্যা হবে এটা। 4 কি বলে দিয়েছে, যদি 0 আলফা (90 হয়, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার সর্বনিম্ন মান 2, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সর্বনিম্ন মান 2 দিয়েছে। যে কোনো একটা ভ্যালু পুট করো, যে 0 সঙ্গে ইকুয়াল বলে দিয়েছে আলফা, এই যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। আমরা যদি 0°তেই ধরি, 0 এইটা দেওয়া আছে, 0 আলফা (90°, এটা দেওয়া আছে। যদি আমরা এই 0° এসি ইকুয়াল মানে ইকুয়ালও হতে পারে, তবে যদি 0 হয় তাহলে সাইন আলফার মান কত, 0 স্কোয়ার 0, আর কস আলফার মান 1, তাহলে এর যে মানটা আসছে সেটা তো 1-2 কম চলে আসছে, 1 এসে যাচ্ছে। আমরা আর একটা উদাহরণ দিচ্ছি, 30° যদি হয় 0 থেকে 90 মধ্যে, তাহলে সাইন 30 মান কত, হাফের স্কোয়ার 1/4, কস 30 মান কত, √3/2, তার স্কোয়ার কত, তার স্কোয়ার হয়ে যাচ্ছে 3/4, √3/2, 4 লসাগু 1 + 3, এটা 4/4, এখানেও 1 মান এলো, এটাও 2 কম। ঠিক আছে, এটাও 2 কম আছে, তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা মিথ্যা হয়ে যাচ্ছে, কারণ বলেছে সর্বনিম্ন মান 2, কিন্তু তার চেয়েও কম মান পাচ্ছি আমরা। 0° বসেও তার চেয়ে কম মান পেলাম, আবার 30° বসেও কম মান পাচ্ছি। ঠিক আছে। নেক্সট দেখো 5, 6। পাঁচের বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলো। লম্ববৃত্তাকার শঙ্কুর, আচ্ছা লম্ববৃত্তাকার আমরা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r একক আর উচ্চতা h একক ধরে নিচ্ছি। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r একক আর উচ্চতা h একক ধরে নিলে তাতে কি বলেছে, তাহলে আয়তন বলেছে। এক্ষেত্রে যদি r একক আর h একক হয়, তখন আয়তন হচ্ছে 1/3 পাই r² h ঘন একক, তখন আয়তন 1/3 পাই r² h ঘন একক। এবার বলেছে যদি ব্যাসার্ধ অর্ধেক করা হয়, ব্যাসার্ধ অর্ধেক করলে ব্যাসার্ধ r/2 হয়ে গেল, আর উচ্চতা দ্বিগুণ করা হয়, তাই তো, উচ্চতা দ্বিগুণ করলে উচ্চতা এইটা h-টা 2h হয়ে যাচ্ছে, তখন আয়তন হয়ে যাচ্ছে 1/3 পাই r², মানে r/2 দ্য স্কোয়ার, ঠিক আছে, ইন্টু 2h ঘন একক ইজ ইকুয়াল টু 1/3 পাই r²/4 ইন্টু 2h, এইটা কেটে গেলে 2 চলে আসছে, ইজ ইকুয়াল টু 1/6 পাই r²h, এত ঘন একক হয়ে যাচ্ছে, 1/6 পাই r²h ঘন একক হয়ে যাচ্ছে। তাহলে আয়তন কমে গেল। ঠিক আছে, এখানে কি বলেছে, আয়তন একই থাকে, কিন্তু আয়তন একই থাকছে না তো, আয়তন 1/3 ছিল, সেটা 1/6 হয়ে যাচ্ছে, মানে অর্ধেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে একই থাকে, বলেছে যেহেতু একই থাকছে না তাহলে মিথ্যা। ঠিক আছে, এবার দেখো নেক্সট, x1 x2 x3 ডট করে x200 চলরাশিগুলি ঊর্ধ্বক্রমে থাকলে মধ্যমা হবে। আচ্ছা, x1 x2 ডট করে x200 পর্যন্ত আছে। ঠিক আছে, x200 মানে জোড় সংখ্যা আছে, তাহলে জোড় সংখ্যা থাকলে মাঝের দুটো পদের সমষ্টি বাই 2 মধ্যমা হয়, মাঝের দুটো পদের সমষ্টি বাই 2 মধ্যমা। তাহলে মাঝের পদ হবে এই যে 99টা পদ, এদিকে 99টা পদ, 99 পদের পরে তার x 100তম পদ, তারপরে x 101তম পদ, x 101-এর সঙ্গে 99 যোগ করলে 200 হয়, তার মানে এই দিকে আরও 99টা পদ আছে, তাহলে এইটা মানে এই দুটো সমষ্টি বাই 2, সেইটা হবে মধ্যমা, x 100 x 101/2, এইটা হয়ে যাচ্ছে মধ্যমা। কিন্তু এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে x 99 প্লাস x 100/2, তাহলে এখানে এইটা মধ্যমা প্রকৃত, কিন্তু অন্য দেওয়া আছে, তাহলে মিথ্যা হয়ে যাবে, কারণ প্রকৃত মধ্যমা এইটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা 3 দাগের কমপ্লিট হলো। নেক্সট দেখো 4 দাগের শুরু করবো।
4 দাগের এক একটা, 4 দাগের এক একটা বলেছে 8% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে? ধরি মূলধন P টাকা, ধরি মূলধন ইজ ইকুয়াল টু P টাকা, 8 বছরে দ্বিগুণ হয়, দ্বিগুণ হয়, ঠিক আছে, 8 বছরে দ্বিগুণ হয়, 8 বছরে দ্বিগুণ হয়। অতএব P এর দ্বিগুণ, P টাকার দ্বিগুণ ইজ ইকুয়াল টু 2P টাকা, ঠিক আছে, 2P টাকা। তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে? সমূল চক্রবৃদ্ধি। অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে 2P ইজ ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস, আচ্ছা এখানে সুদের হার কত বলেছে? সুদের হার 8%, 8% চক্রবৃদ্ধি সুদ, P ইন্টু 1 প্লাস R/100 তারপরে 2। আচ্ছা 8 বছরে দ্বিগুণ বলেছে, দ্বিগুণ মানে এইটা 8 বছরে দ্বিগুণ বলেছে, এইটা হয়ে যাবে 8 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে PP ক্যান্সেল হয়ে গেলে এটা 1 প্লাস R/100 তারপরে 8 ইজ ইকুয়াল টু 2 আসছে, 1 প্লাস R/100 তারপরে 8 ইজ ইকুয়াল টু 2। আমরা ধরে নিচ্ছি যে বলেছে কত বছরে 4 গুণ হবে, ধরি T বছরে 4 গুণ হবে, ধরি T বছরে 4 গুণ হবে, ধরে নিচ্ছি T বছরে 4 গুণ হলে অতএব হয়ে যাচ্ছে, আবারও এখানে শর্তানুসারে হয়ে যাচ্ছে, শর্তানুসারে 4 গুণ 4P ইজ ইকুয়াল টু, এটা T হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার PP কেটে গেলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস R/100 তারপরে T ইজ ইকুয়াল টু 4, বা 1 প্লাস R/100 তারপরে T ইজ ইকুয়াল টু, এটা 2 টু দি পাওয়ার 2, তারপরে এই দিকটা ক্যালকুলেশন করছি, দেখো এটা আসছে 1 প্লাস R/100 তারপরে T ইজ ইকুয়াল টু, এই নিচের 2টার জায়গায় আমরা এই মানটা বসাচ্ছি, 1 প্লাস R/100 তারপরে এর পাওয়ারে এর মান আছে, এর পাওয়ারে 8 আছে অলরেডি, এইটা 8 তারও পাওয়ারে আবার 2, তাহলে এইটা হয়ে যাবে 8 দুগুণে 16 হয়ে যাচ্ছে, 16 হয়ে যাচ্ছে। তাহলে উভয় দিক তুলনা করলে হয়ে যাচ্ছে, অতএব T ইজ ইকুয়াল টু 16, T ইজ ইকুয়াল টু 16। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি, দেখো ক্যালকুলেশনটা দেখো সহজভাবে করা আছে, তাহলে আমরা বলতে পারবো যে 16 বছরে 4 গুণ হবে। কত বছরে 4 গুণ হবে? অতএব 16 বছরে 4 গুণ হবে, অতএব 16 বছরে 4 গুণ হবে, এটা অ্যান্সার, ঠিক আছে, 16 বছরে 4 গুণ হবে, ঠিক আছে। দেখে নাও, বুঝতে পারলে নিশ্চয়ই। যে কোনো অঙ্ক অসুবিধা থাকবে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা পুনরায় আলোচনা করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 4 থেকে 2 এর অঙ্ক দেখবে। 4 থেকে 2 এর অঙ্ক বলেছে অশোক 5,000 টাকা 3 মাসের জন্য ও সুনীল 3,000 টাকা 5 মাসের জন্য কোনো ব্যবসায় নিয়োজিত করলে প্রাপ্য লাভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে অশোক 5,000 টাকা 3 মাসের জন্য, অশোক 5,000 টাকা 3 মাসের জন্য এবং সুনীল 3,000 টাকা, অশোক 5,000 টাকা 3 মাসের জন্য এবং সুনীল 3,000 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করেন। 3,000 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করেন। অতএব অশোকের 1 মাস হিসাবে মূলধন ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে 5,000 ইন্টু 3 মাসের জন্য এত টাকা, 15,000 টাকা। আচ্ছা, অতএব
সুনীলের 1 মাস হিসাবে মূলধন 3000 × 5 এত টাকা, 15,000 টাকা। ঠিক আছে, এটা আসছে। এবার বলছে যে কি বলেছে, প্রাপ্য লভ্যাংশ অনুপাত কত হবে, তাদের প্রাপ্য লভ্যাংশের অনুপাত। অতএব তাদের মূলধন অনুপাত বের করি, মূলধন অনুপাতটাই লভ্যাংশের অনুপাত হবে। অতএব অশোক ও সুনীলের লাভ্যাংশের অনুপাত। আচ্ছা, আগে মূলধন অনুপাত লিখি। অশোক ও সুনীলের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু 15,000 = 15,000 ইজ ইকুয়াল টু 1:1। ঠিক আছে, 1:1 হচ্ছে। অতএব এইটাই লাভ্যাংশের অনুপাত, মূলধন অনুপাতের লাভ্যাংশের অনুপাত হবে। অতএব অশোক ও সুনীলের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু 1:1 অ্যান্সার। এটাই উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো 2 হলো 3 এম এর কোন মানের জন্য একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না, একদম সহজ অঙ্ক দিয়েছে। এটাও সহজ অঙ্ক ছিল। দেখো সমীকরণটা আছে m-3x² প্লাস 7x - 9 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটি দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এই দ্বিঘাত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি এক্স স্কোয়ারের সহগটা, যেটা এক্স স্কোয়ারের যে সহগ আছে সেটা যদি 0 হয়ে যায়, তখন এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তখন এই শুধু এই পদটা থাকবে, এতটা থাকবে এদিকটা, তখন একঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটি দ্বিঘাত সমীকরণ হবে না এক্স স্কোয়ারের সহগ 0 হলে। ঠিক আছে, অতএব m-3 = 0 বা m = 3। ঠিক আছে, তাহলে বলেছে m এর কোন, অতএব m = 3 হলে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। অতএব m = 3 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। m = 3 হলে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, নেক্সট দেখো 4 হয়ে গেল। এবার 5 থেকে শুরু করব। 4 থেকে 3 হলো, 4 থেকে 4 থেকে, এবার 4 থেকে 4। বলেছে x - a = x - b এর দ্বিগুণানুপাত a = b। x - a = x - b, x - b এর দ্বিগুণানুপাত a = b। ঠিক আছে, দ্বিগুণানুপাত মানে কি? এর দ্বিগুণানুপাত মানে, অতএব এখানে হয়ে যাবে, অতএব x - a তার স্কোয়ার বা x - b তার স্কোয়ার = a/b। তার মানে এটা। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে, বা এটা x² - 2ax + a², a - b এর সূত্র ফেললাম, a - b হোল স্কোয়ারের x² - 2bx + b² = a/b। এবার যদি আমরা কোণাকুণি গুণ করি, হয়ে যাচ্ছে, বা ax² - 2abx + ab² = bx² - 2abx + a²b। আচ্ছা, এখানে -2abx - 2bx কেটে দিলাম। ঠিক আছে, বা ax² - bx² =
এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার, বা এখান থেকে যদি এক্স স্কোয়ার কমন নিই এ মাইনাস বি থাকছে, এ বি কমন নিলে এ মাইনাস বি থাকছে, এ মাইনাস বি কেটে দিলাম, কি পড়ে থাকছে, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি হয়ে যাচ্ছে। অতএব এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ এ বি হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ এ বি, এইটা আসছে। ঠিক আছে, দ্বিগুণ অনুপাত হলে তাহলে এখানে বলছে এক্সের মান নির্ণয় করো। অতএব এক্সের মান প্লাস মাইনাস রুট ওভার অফ এ বি, এটাই আসবে। ঠিক আছে, এক্সের মান প্লাস মাইনাস রুট ওভার অফ এ বি। নেক্সট দেখো 4 হলো এবার 5 অঙ্ক। পাঁচের অঙ্ক এখানে বলেছে যে একটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 42 সেমি, ওই জ্যাটি 30 ডিগ্রি বৃত্তাংশস্থ কোণ উৎপন্ন করে। দেখো একটা বৃত্ত আমরা চিত্র অঙ্কন করছি, মনে করো এই একটা জ্যা, এটা যদি 30 ডিগ্রি বৃত্তাংশস্থ কোণ উৎপন্ন করছে, মনে করো এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এখানে একটা কেন্দ্র থাকবে ও, এটা যদি এ বি সি হয় তাহলে এইটা যোগ করতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে এটা বৃত্তস্থ হলে এটা কেন্দ্রস্থ 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি। তাহলে কি বলেছে, ব্যাসের দৈর্ঘ্য, কেন্দ্রস্থ কোণ যদি আমরা পেয়ে যাই তাহলে এটা 60 ডিগ্রি হয়ে গেলে এইটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, এই ত্রিভুজ। তাহলে এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, এইটা যদি আর হয় এইটাও আর হবে। ঠিক আছে, তাহলে এদের বিপরীত বাহুগুলোর সমান হবে। তাহলে এইটা সমষ্টি হচ্ছে, এইটা একটা 60 হয়ে গেছে অলরেডি, তাহলে এই দুটো সমষ্টি 120, তার মানে এই দুটো 60 করে হচ্ছে, এইটাও 60 এইটাও 60, তার মানে এটা সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। সমবাহু ত্রিভুজ হচ্ছে, যেহেতু সমবাহু ত্রিভুজ হচ্ছে তাহলে এখানে জ্যাটা মানে 42 সেমি দৈর্ঘ্যটা ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, তাহলে ব্যাস হবে 42 সেমি। ঠিক আছে, সহজেই হয়ে গেল। আচ্ছা, আমরা ধরি ও কেন্দ্রবৃত্তে বিসি জ্যা, ধরি ও কেন্দ্রীয় বৃত্তে বিসি জ্যা সমান 42 সেমি, বিসি জ্যা কোণ বিএসি বৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে, বৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে যার মান 30 ডিগ্রি। বিসি যা বিএসি কোণ উৎপন্ন করেছে যার মান, বিএসি বৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে যার মান 30 ডিগ্রি। তাহলে এই বিসি বৃত্তচাপের ওপর, বিসি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ কত, কেন্দ্রস্থ কোণ বিওসি। অতএব কোণ বিওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিএসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিএসির মান 30 ডিগ্রি 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, অতএব ত্রিভুজ বিওসি এর ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, ত্রিভুজ বিওসি এর ওবি সমান ওসি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। এবার অতএব ওবি এর বিপরীত কোণ ওসিবি সমান ওবিসি, ওসিবি সমান ওবিসি। ঠিক আছে, বিপরীত কোণগুলো সমান। আবার যেহেতু একটা কোণ 60 ডিগ্রি হয়ে গেছে, ওসিবি প্লাস ওবিসি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। অতএব এবার দুটো কোণ সমান, কোণ ওসিবি সমান কোণ ওবিসি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি বাই 2, 60 ডিগ্রি করে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা একটু ওপরটা মুছছি, দেখো ক্যালকুলেশনটা এখানটা দেখে নাও অঙ্কটা। অতএব এখানে আমরা বলবো, অতএব ত্রিভুজ বিওসি এর প্রতিটি কোণ 60 ডিগ্রি, অতএব ত্রিভুজ বিওসি এর প্রতিটি বাহু সমান, ঠিক আছে, প্রতিটি বাহু সমান। অতএব ত্রিভুজ বিওসি সমবাহু ত্রিভুজ, বিওসি সমবাহু ত্রিভুজ হলো বিওসি সমবাহু ত্রিভুজ।
অতএব ব্যাসার্ধ কত হচ্ছে, ওবি ও সি বৃত্তের ব্যাসার্ধ, অতএব বৃত্তের ব্যাসার্ধ যেটা ওবি ও সি ইজ ইকুয়াল টু 42 সেমি হবে, কারণ এই বাহুটা 42, এইটা 42 হলে এই প্রত্যেকটাই 42 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এখানে কী চেয়েছে বৃত্তের ব্যাস, অতএব বৃত্তের ব্যাস 2 ইন্টু 42 সেমি সমান 42 যখন 84 সেমি। ঠিক আছে, 84 সেমি আসছে। আচ্ছা, নেক্সট দেখো 5-এর 6-এর অঙ্ক করবো। এবার দেখো ছয়ের বলে দিয়েছে, একটা চিত্র দিয়েছে, ও কেন্দ্রবৃত্তের বিইডি এর মান চেয়েছে, কিছু মান বলে দিয়েছে। মনে করো এরকম একটা বৃত্ত দেওয়া আছে, এটা এ ও বি কোণ। ঠিক আছে, আচ্ছা এখান দিয়ে এটা ছেদ করে এতে টাচ করেছে এইটা। আচ্ছা, সিডি এটা হচ্ছে সি বিন্দু, এখানে ছেদ করলো, আর কেন্দ্র দিয়ে ডিতে ছেদ করেছে, এটা কেন্দ্র, এটা ডি। ঠিক আছে, সিডি, আর এটা হয়ে যাচ্ছে ই। আচ্ছা, 50 আর এইটা 140, এটা হচ্ছে 50 ডিগ্রি, এটা 140 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা বিইডি কোণের মান নির্ণয় করতে হবে। এবার দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এওবি ব্যাস, আচ্ছা বর্ধিত সিডি ও বর্ধিত এবি ই বিন্দু ছেদ করেছে, বর্ধিত সিডি ও বর্ধিত এওবি ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, বর্ধিত সিডি ও বর্ধিত এওবি ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, প্রদত্ত কোণ সিএবি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি, কোণ এওডি ইজ ইকুয়াল টু 140। এওডি সমান 140ই বোঝাবে, কারণ এই দিকটা বোঝাবে না, কারণ এই দিকটা বলতে হলে এটা যেহেতু 180-র বেশি, প্রবৃদ্ধ এওডি বললে তখন এই দিকের কোণটা বোঝাবে। ঠিক আছে, শুধু এওডি আমরা পেয়ে গেলাম, অতএব প্রবৃদ্ধ এওডি এবার বের করছি। প্রবৃদ্ধ কোণ এওডি সমান প্রবৃদ্ধ এওডি ইজ ইকুয়াল টু 360 পুরোটা, সেখান থেকে 140 বিয়োগ হয়ে যাচ্ছে 220 ডিগ্রি। এবার এবিডি বৃত্তচাপের ওপর সম্মুখ কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওডি এবং বৃত্তস্থ কোণ এসিডি। ঠিক আছে, অতএব এবিডি বৃত্তচাপের ওপর সম্মুখ কেন্দ্রস্থ কোণ এওডি এবং বৃত্তস্থ কোণ সম্মুখ কেন্দ্রস্থ কোণ এওডি, সম্মুখ কেন্দ্রস্থ কোণ শুধু এওডি বললে হবে না, সম্মুখ কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওডি বলতে হবে। সম্মুখ কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওডি এবং বৃত্তস্থ কোণ এসিডি। অতএব 2 ইন্টু এসিডি ইজ ইকুয়াল টু প্রবৃদ্ধ এওডি। অতএব কোণ এসিডি প্রবৃদ্ধ এওডির মান কত, 220, 2টা এদিকে গেলে হাফ হয়ে যাবে, হাফ ইন্টু 220, এটা কেটে গেলে 110 ডিগ্রি। অতএব এসিডি সমান 110। এবার দেখো এই ত্রিভুজটা, সম্পূর্ণ ত্রিভুজে চলে যাচ্ছে, সিএই ত্রিভুজের এই কোণটা এ কোণ জানা 50, এইটা জেনে গেলাম 110, তাহলে তৃতীয় কোণটা ই কোণটা আমরা অনায়াসে বের করতে পারবো। অতএব ত্রিভুজ সিএই এর
কোণ এ ই সি সমান 180 মাইনাস একটা কোণ 110 আর অন্যটা 50, সমষ্টিটা বিয়োগ 180 মাইনাস 160, 180 মাইনাস 160 ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। ঠিক আছে, 20 ডিগ্রি আসছে। সিএই এ কোণ চলে এলো সি এইসি, তার মানে এইসি মানে বিইডি, তার মানে এই কোণটাই বোঝাচ্ছে। অতএব উত্তর লিখবে, এখানে জায়গা কম আছে, অতএব কোণ বিইডি এর মান 20 ডিগ্রি, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, বিইডি কোণের মান 20 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা 6 হয়ে গেল, দেখো সহজে হলো। এবার 7 অঙ্ক দেখো 6 পর। আচ্ছা 7 অঙ্ক কি বলেছে? ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এবিসি সমান ডিএফ। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর কোণ এবিসি সমান কোণ ডিইএফ। ঠিক আছে, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর কোণ এবিসি সমান কোণ ডিইএফ। ঠিক আছে, এবং বলা আছে এবি বাই ডি ইজ ইকুয়াল টু বিসি বাই ইএফ। এবি বাই ডিই ইজ ইকুয়াল টু বিসি বাই ইএফ, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আরও বলা আছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ ইজ ইকুয়াল টু বলা আছে 25/16 এবং বিসি 10 সেমি। 25/16, বিসি সমান 10 সেমি। ঠিক আছে, হলো। এবার বলছে এখান থেকে ইএফ নির্ণয় করতে হবে। এবিসি বড়, এইটা এবিসি, এইটা মনে করো ডিএফ, এটা এ বি সি ডি ই এফ। ঠিক আছে, এবিসি ডিএফ। তাহলে দেখো এই বি কোণের সঙ্গে ই কোণ সমান হয়ে যাচ্ছে বলে দিয়েছে। আবার এবি বাই ডি, এই যে এবি বাই ডি ইজ ইকুয়াল টু বিসি বাই ইএফ, এদের আনুপাতিক মান সমান। ঠিক আছে, তাহলে এটা সদৃশকোণী হয়ে যাচ্ছে, আনুপাতিক মান যেহেতু সমান। কখন সমান হবে আনুপাতিক? কোণগুলো সমান হলে তবে আনুপাতিক বাহুগুলো আনুপাতিক মান সমান হয়। ঠিক আছে, আচ্ছা কোণ এবিসি সমান কোণ ডিএফ এবং এবি বাই ডি ইজ ইকুয়াল টু বিসি বাই ইএফ। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশকোণী। ঠিক আছে, সদৃশকোণী। আচ্ছা এবার দেখো, আমরা জানি দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়। ঠিক আছে, এটা তোমাদের একটা স্টেটমেন্ট, প্রয়োগের স্টেটমেন্ট আছে। তোমাদের অঙ্কের বই যে অনুশীলনী আছে 18.4, তার আগের পেজে আছে, দেখবে প্রয়োগ 26 এই স্টেটমেন্ট আছে। দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়। তার মানে এখানে এবিসি বাই ডিইএফ ইজ ইকুয়াল টু হয়ে যাবে এবি স্কোয়ার বাই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার বাই ডিএফ স্কোয়ার, এইভাবে। ঠিক আছে, এই স্টেটমেন্টটা। তাহলে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর, দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান। অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান। অতএব ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিএফ ইজ ইকুয়াল টু, আমাদের সমস্ত মান দরকার নেই, এখানে বিসি আছে, ইএফ চেয়েছে, তাহলে এখানে বিসি অনুরূপ মান ইএফ, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি এটা বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার। ঠিক আছে, এইটাকে আমরা 1 নাম্বার দিচ্ছি, আর এটাকে যদি 2 নাম্বার দিই
তাহলে আমরা বলতে পারি 1 ও 2 থেকে পাই 1 ও 2 থেকে পেয়ে যাচ্ছি 1 ও 2 থেকে পাই, তাহলে বিসি দুটোই এবিসি আর ডিএফ এর সঙ্গে সমান হচ্ছে, তাহলে বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার, বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার ইজ ইকুয়াল টু 25/16। অতএব বিসি বাই ইএফ ইজ ইকুয়াল টু 5/4। ঠিক আছে, বিসি বাই ইএফ ইজ ইকুয়াল টু 5/4। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি, এবার আমরা একটু মুছবো, দেখো ক্যালকুলেশনটা এখানে ওপরটা দেখে নাও, একটু মুছবো। এখানে বলে দিয়েছে বিসি সমান 10 সেমি, এটা খেয়াল রাখবে, বিসি সমান 10 সেমি বলে দিয়েছে, বিসি সমান 10 সেমি। আমরা ধরে নিচ্ছি বিসি ইজ ইকুয়াল টু, ধরছি বিসি ইজ ইকুয়াল টু 5K একক বা সেমি আছে, আমরা সেমি ধরে নিচ্ছি, 5K সেমি, এবং ইএফ ইজ ইকুয়াল টু 4K সেমি। ঠিক আছে, অতএব দেয়া আছে বিসি সমান 10 সেমি দেয়া আছে, অতএব 5K ইজ ইকুয়াল টু 10 বা K ইজ ইকুয়াল টু 10/2। এখানে লিখবে K অশূন্য ধ্রুবক, যেহেতু K ধরে নিচ্ছি এরকম ধরলেই লিখতে হবে। ঠিক আছে, অতএব K ইজ ইকুয়াল টু 2 চলে এলো। অতএব ইএফ ইজ ইকুয়াল টু এখানে 4 ইন্টু K এর মান 2 এত সেমি ইজ ইকুয়াল টু 8 সেমি। অতএব ইএফ কি চেয়েছে এখানে, এখানে চেয়েছে যে ইএফ সমান কত, ইএফ বাহুর দৈর্ঘ্য 8 সেমি। ঠিক আছে, দেখো অঙ্কটা ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু একটাও আমরা এতগুলো পেজ সলভ করে ফেলেছি, এর আগে 18টা পেজ সলভ করেছি, এটার 19 নম্বর পেজ চলছে, এই ধরনের অঙ্ক কিন্তু একটা হয়নি, এটা একদমই নতুন অঙ্ক। ঠিক আছে, একদমই নতুন ধরনের অঙ্ক, ভালোভাবে করে রাখবে। ঠিক আছে, অঙ্কটা নেক্সট দেখো 7-এর হয়ে গেল 8-এর। আচ্ছা, 8-এর কি বলেছে, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। আচ্ছা, 8-এর অঙ্ক, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, তার মানে থিটার মান 0 এবং 90-র সঙ্গে সমান নয়, তার থিটার মানটা হচ্ছে 0 হচ্ছে বড় এবং 90 হচ্ছে ছোট। ঠিক আছে, থিটার মানটা তাহলে দেখাতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। আচ্ছা, আমরা কি জানি, এইটা যদি একটা ত্রিভুজ হয়ে যায়, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, চিত্র আঁকবে এইভাবে। যেহেতু থিটার মান থাকছে, একটা ত্রিভুজ তো উৎপন্ন করবেই, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আচ্ছা, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবার এটা শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে ত্রিভুজ গঠন করতে হলে যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু হচ্ছে বৃহত্তর হয়, এটা একটা শর্ত, এটা জানো ক্লাস 8 থেকেই আছে। যে কোনো দুটো বাহুর সমষ্টি মানে লম্ব আর ভূমির সমষ্টি অতিভুজের চেয়ে বড় হবেই এখানের কন্ডিশন অনুযায়ী, যেহেতু এই কন্ডিশনটাও দেওয়া আছে। অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে লম্ব বাই অতিভুজ, বেশি বড় অঙ্ক নয়, ছোটই অঙ্ক দেখো, আর এটা হয়ে যাচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা যদি লসাগু করি, এটা অতিভুজ আর এটা হয়ে যাচ্ছে লম্ব প্লাস ভূমি, এটা হয়ে যাচ্ছে, এই যে লম্ব প্লাস ভূমি এটা সামথিং মানে ইনটু মানে একের চেয়ে সামান্য বেশি মান ইনটু অতিভুজ, এটা হবে ভগ্নাংশ আকারে আসবেই। ঠিক আছে, তাহলে লম্ব প্লাস ভূমি, অতএব ইজ ইকুয়াল টু কে ইন্টু অতিভুজ বাই অতিভুজ। এই যে এইরকম একটা জিনিস আসবে, এটা আমরা বোঝার জন্য লিখছি। দেখো কে ইন্টু অতিভুজ, কে এর মান একের চেয়ে বেশি হবেই, কে এর মান একের চেয়ে বেশি হবে, কারণ ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, মানে অতিভুজের চেয়ে বড় হয় দুটি বাহুর সমষ্টি। ঠিক আছে, মানে অতিভুজের মান ধরো 5, এটা 5.5 হবে কি 5.1 হবে, মানে সামথিং ইন্টু কে এর মান একের চেয়ে বড়, কে এর মান এখানের কন্ডিশন অনুযায়ী কে এর মান একের চেয়ে বড়, ইকুয়াল হলেও হবে না, সামান্য হলেও বড় হতে হবে। ঠিক আছে, এইটা অবশ্যই তাহলে গ্রেটার দ্যান 1 হয়ে যাবে,
যেহেতু কে এর মান একের চেয়ে একটু বড়, তাহলে কেটে গেলে এইটা মান ধরো কে এর মানটা একের চেয়ে যদি একটু সামান্য একটু বড় হয়ে যায়, আমি ধরে নিচ্ছি উদাহরণ হিসেবে 3/2 ইন্টু লম্ব প্লাস ভূমিজ গেল 3/2 ইন্টু অতিভুজ কেটে গেল 3/2 পড়ে থাকছে, তাহলে সেটা বড় হয়ে গেল, বা 1.1 হয়ে যাচ্ছে কে এর মান, মনে করো 1.1 ইন্টু অতিভুজ কেটে গেল 1.1 পড়ে রইলো, তাহলে এটা একের চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে অতএব তাহলে একের চেয়ে বড় হলো, কারণ যে এই শর্ত হচ্ছে এখানে এটাও লিখে দিচ্ছি, ত্রিভুজের যেহেতু থিটার মানটা আছে, থিটার মান 0 হচ্ছে বড়, কিন্তু ত্রিভুজ গঠন হচ্ছে, ঠিক আছে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি, যেহেতু ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে, ঠিক আছে, এই কন্ডিশনের জন্য এটা হচ্ছে। অতএব হয়ে যাচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দ্যান 1। দেখো এইভাবে করো, ঠিক আছে, সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দ্যান 1, এটাই প্রমাণ করতে বলেছে। 8 হলো, নেক্সট দেখো 9। নয়ের কি বলেছে, 9 বলে দিয়েছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি ইজ ইকুয়াল টু 1, তাহলে কট এ প্লাস বির মান চেয়েছে, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি ইজ ইকুয়াল টু 1 কট এ প্লাস বি। দেখো সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি ইজ ইকুয়াল টু 1 কট এ প্লাস বির মান নির্ণয় করতে হবে, বা এখান থেকে আমরা করতে পারবো সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার বি, বা সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার বি মানে কস স্কোয়ার বি, বা সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার আমরা 90 মাইনাস বি লিখি, সাইন 90 মাইনাস বি কস বি, তাহলে কস স্কোয়ার আছে, স্কোয়ার সরে গেলে তাহলে অতএব এ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 মাইনাস বি, অতএব এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এ প্লাস বি 90 ডিগ্রি হয়ে গেল। এবার কি চেয়েছে দেখো, এ প্লাস বি যেই 90 ডিগ্রি হয়ে গেল, কট এ প্লাস বি এর মান চেয়েছে, অতএব কট এ প্লাস বি ইজ ইকুয়াল টু কট এ প্লাস বি এর মান 90 ডিগ্রি, কট 90 মানে কি কস 90 বাই সাইন 90, সাইন 90 মান 1, কস 90 মান 0, তাহলে এর মান 0 হয়ে যাচ্ছে, 0 বাই 1 0, কট 90 মান 0, ঠিক আছে। জিরো এলো। নেক্সট দেখো 10-এরটা, 9 হয়ে গেল 10-এর অঙ্ক। দশের বলে দিয়েছে একটি ঘনকের ঘনফল 1728 ঘনমিটার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং তলগুলির ক্ষেত্রফলের সমষ্টি। ঘনকের ঘনফল, একটি ঘনকের ঘনফল 1728 বর্গ মিটার, ঠিক আছে। আচ্ছা ধরি ঘনকের বাহু, এ মিটার, অতএব ঘনকের ঘনফল ইজ ইকুয়াল টু এ কিউব ঘনমিটার, অতএব শর্তানুসারে এ কিউব ইজ ইকুয়াল টু 1728, বা এ কিউব ইজ ইকুয়াল টু এটা 12 কিউব হলে 1728 হয়, 12 কিউব হলে 1728, অতএব এর মান 12, এর সমান 12 হয়ে যাচ্ছে। তাহলে কি চেয়েছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, অতএব ঘনকের বাহু ইজ ইকুয়াল টু 12 মিটার, অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, ঘনকের কর্ণ নির্ণয় করার সূত্র √3 ইন্টু বাহু, ঠিক আছে, তার মানে √3 ইন্টু 12 মিটার সমান 12√3 মিটার, এটা কর্ণের দৈর্ঘ্য হলো। আর ঘনকের কি বলেছে,
তলগুলির ক্ষেত্রফলের সমষ্টি। ঘনকের হচ্ছে 6টা তল, অতএব ঘনকের তলগুলির, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল চাইছে আর কি, তলগুলির ক্ষেত্রফলের সমষ্টি, ক্ষেত্রফলের সমষ্টি ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার, 6 ইন্টু স্কোয়ার মানে 12 স্কোয়ার, এত বর্গমিটার, ইজ ইকুয়াল টু 6 ইন্টু 12 12 144 বর্গমিটার। 4 6 24 4 হাতে 2, 4 6 24 2 26 6, 26 6 হাতে 2, 6 6 দিয়ে 8, 864 বর্গমিটার। ঘনকের তলগুলির ক্ষেত্রফলের সমষ্টি 864 বর্গমিটার হচ্ছে, আর কর্ণের দৈর্ঘ্য 12√3 মিটার আসছে। ঠিক আছে, এই দুটো অ্যান্সার আসছে। দেখো 4 10 এলো, 4 10 হলো। এবার আমরা 4 11টা করবো। নেক্সট দেখো 4 11। বলে রাখি, অনেক প্রবলেম তোমাদের বাইরে থাকতে পারে, বইয়ের বাইরে বা টেস্ট পেপারের বাইরে থাকতে পারে, সেগুলো তো আমাদের পাঠাতে পারবে। আমাদের টেলিগ্রাম অ্যাপে যাবে, টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করবে আমাদের ইউটিউবে যে চ্যানেলের নাম খামারো ম্যাথ ক্লাস, সার্চ করে সেখানে এক গ্রুপ পাবে, সেই গ্রুপে জয়েন হবে। জয়েন হলে দেখবো অনেকে অলরেডি জয়েন হয়ে আছে, তো সেখানে তোমরা প্রবলেম পাঠাতে পারবে, প্রবলেম পাঠালে আমরা সলভ করে দিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো 11। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ, ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ, আর কি একক আছে এখানে, কোনো একক নেই। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক আমরা ধরছি। অতএব নিরেট অর্ধগোলকের কি নির্ণয় করবো আমরা, ব্যাসার্ধ বলে দিয়েছে, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি 4πr², তাহলে নিরেট অর্ধগোলকের কি হবে, এই যে অর্ধেক পার্টটার জন্য এইটা 2πr², আর এই জায়গাটারও ক্ষেত্রফল হবে নিরেটের জন্য, ওটা πr², তাহলে 2πr² প্লাস এটা 3πr² হয়ে যাচ্ছে, 3πr² বর্গ একক। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr² বর্গ একক। আর কি বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। আচ্ছা, একটি নিরেট, তাহলে বলেছে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত। আমরা ধরে নিচ্ছি এই R1 ধরি, আর ধরি নিরেট গোলকের, ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ R2 একক, নিরেট গোলকের ব্যাসার্ধ R2 একক। ঠিক আছে, অতএব নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, অতএব নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, এখানে অর্ধগোলক চেয়েছে এবং অর্ধগোলক এবং গোলকের ক্ষেত্রফলের অনুপাতও নির্ণয় করতে দিয়েছে, তাই তো, নয় ক্ষেত্রফলের নয়, ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে হবে। অর্ধগোলক এবং, তাহলে এটা হয়ে যাবে 4πr² এত বর্গ একক। ঠিক আছে, এবার কি বলেছে, একবার এখানে বলে দিয়েছে যে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত, তাহলে R1:R2 নির্ণয় করতে হবে। অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে, শর্তানুসারে 3πr1² ইজ ইকুয়াল টু 4πr2²। পাই পাই যদি কেটে যায়, 3r1² ইজ ইকুয়াল টু 4r2², বা r1²/r2² ইজ ইকুয়াল টু 4/3। উভয় দিকে রুট করে দিলে r1/r2 ইজ ইকুয়াল টু এটা 2/√3 হয়ে যাবে। অতএব r1:r2 ইজ ইকুয়াল টু 2:√3, r1:r2 ইজ ইকুয়াল টু 2:√3, এটা আসছে দেখো। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি বলেছে এখানে, অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, অতএব অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের
অনুপাত ইজ ইকুয়াল টু 2:√3, এটা আসছে 2:√3। ঠিক আছে, নেক্সট দেখো 11 হয়ে গেল। রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্নবিত্রা সমাধান 2025 এর মডেল কোশ্চেন পেপার 19 পেজ নাম্বার 598 যে শর্ট কোশ্চেন সলভ করছি আমরা 1 নম্বর এবং 2 নম্বরের যেগুলো সলভ করছি তার লাস্ট প্রশ্ন। বড় কোশ্চেনগুলো এখন আমরা বাদ রাখছি, এগুলো 3-4 নম্বরের। লাস্ট কোশ্চেন দেখো, এটা বলে দিয়েছে, বলা আছে যদি x1 x2 100 রাশিগুলির গড় x বার, x1 x2 x100 এদের গড় x বার, তাহলে কি হবে x বার ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস প্লাস x100 বাই কটা পদ, 100টা পদ। অতএব x1 প্লাস x2 প্লাস প্লাস x100 ইজ ইকুয়াল টু 100 x বার। ঠিক আছে, এবার কি চেয়েছে, চেয়েছে যে সমষ্টি চেয়েছে x1 মাইনাস x বার, অতএব x1 মাইনাস x বার x2 মাইনাস x বার প্লাস প্লাস x1 মাইনাস x বার x2 মাইনাস x বার প্লাস প্লাস x100 মাইনাস x বার, x100 মাইনাস x বার। তাহলে এখানে ব্র্যাকেট তুলে এটা হয়ে যাচ্ছে, আমরা যদি সেপারেট করে নিই x1 প্লাস x2 প্লাস প্লাস x100 হয়ে যাবে। আর x বার কটা হবে, একটা, এই x1 এর সঙ্গে একটা, x2 এর সঙ্গে দুটো, 3টে 4টে করে x10 এর সঙ্গে আবার একটা, তার মানে 100টা হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, মাইনাস এটা মাইনাস, হ্যাঁ মাইনাস কমন, x বার প্লাস প্লাস x বার, তাহলে এইটা হয়ে যাচ্ছে, এইটার মান আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, এটা 100 x বার মাইনাস এইটা হচ্ছে এইটার সঙ্গে একটা, x1 এর সঙ্গে, x2 এর সঙ্গে, x3 এর সঙ্গে, x99 এর সঙ্গে একটা, x10 100 এর সঙ্গে একটা, তার মানে 100টা আছে, তাহলে এটাও যোগ করে হয়ে যাচ্ছে 100 x বার, তাহলে ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটার মান চলে আসছে 0, 4 দাগের শেষেরটা 12এরটা। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এখানে অ্যান্সার x1 মাইনাস x বার, বলছে এর মান কত, অতএব x1 মাইনাস x বার প্লাস x2 মাইনাস x বার প্লাস প্লাস x100 মাইনাস x বার এর মান 0। ঠিক আছে, দেখো অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এর সাথে সাথে আমাদের মডেল কোশ্চেন পেপার 19 কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 20 সলভ করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যে কোনো ধরনের প্রবলেম থাকলে কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো এবং সলভ করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।